বর্ষার সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করতে শুরু হতে চলেছে আমার জীবনের আরও একটা নতুন যাত্রা। কলকাতা থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি 10 দিনের এক দুর্দান্ত মনসুন রাইডে। গন্তব্য ওড়িশা। এই সফরে থাকবে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, কুয়াশায় মোড়া আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির অপার সৌন্দর্য। আমাদের প্রথম গন্তব্য ওড়িশার শিমলিপাল। ঘন অরণ্য, বন্য প্রাণী, অসংখ্য জলপ্রপাত আর বর্ষার সবুজে মোড়া এই জায়গা যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। তাহলে চলো ইঞ্জিন স্টার্ট করি আর শুরু করি কলকাতা টু ওড়িশা মনসুন রাইড 2026। আগামী 10 দিন জুড়ে থাকবে অ্যাডভেঞ্চার, ক্যাম্পিং, অফবিট লোকেশন আর অসাধারণ সব অভিজ্ঞতা। আশা করি এই যাত্রায় তোমরাও আমার সঙ্গে থাকবে। চলো শুরু করি। গুড মর্নিং, নতুন ব্লগে আবার সকলকে স্বাগত জানাই। জানি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে ওড়িশা সোজা 10 দিনের একটা শিডিউল বের করে। আর এখন রয়েছি আমি দ্বিতীয় হুগলি সেতুতে, আর আজকের ব্লগটা স্টার্টও হচ্ছে এই দ্বিতীয় হুগলি সেতু থেকে। চলো আমার সঙ্গে আজকে কে রয়েছে তোমাদেরকে দেখাবো। তার আগে একবার দেখিয়ে দিই আমার বাইকিং সেট আপটা। প্রচুর ভিড় রয়েছে দেখো দ্বিতীয় হুগলি সেতুতে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:50। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রেনকোট পরেই এসেছিলাম, তখন আর ক্যামেরা অন করিনি বাড়ি থেকে আসার সময়, তার কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এখন মোটামুটি বৃষ্টিটা থেমেছে আর দ্বিতীয় হুগলি সেতুতে দাঁড়িয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। আর এই দেখো আমার গাড়ি রয়েছে ফুললি প্যাকড আপ, মানে পুরো ক্যাম্পিং সেট আপ কিন্তু রেডি রয়েছে। তার সঙ্গে রয়েছে অ্যাজ ইউজুয়াল বাপিদা গুড মর্নিং। তো বাপিদারও বাইকটা একবার দেখো, একদম লাগেজ টাগেজ নিয়ে বাপিদাও রেডি। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম আজকে কলকাতা থেকে ওড়িশা একটা 10 দিনের জার্নি কাটাতে। পুরো ওড়িশা আমরা সাইট সিন করবো। সাইট সিনে কী কী না আছে পরপর পর্বেগুলো তোমরা দেখতে পাবে। তো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, রিকোয়েস্ট রইল। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। চলো তার আগে আমার বাইকিং সেট আপটা একবার ভালো করে দেখিয়ে দিই কী কী লাগেজ টাগেজ নিয়েছি না নিয়েছি। এই দেখো আমার KTM অ্যাডভেঞ্চার 390X+। তো মোটামুটি ফ্রেম সব চেঞ্জ হয়েছিল, তোমরা সকলেই জানো। প্যানেলগুলো চেঞ্জ হয়েছিল, তোমরা জানো। আর এই দেখো এই হচ্ছে আমার সেট আপ। একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি যেখানে আমার ক্যামেরা রয়েছে। একটা 360 মাউন্ট করেছি, মানে নতুন 360টা কিনেছি। যদি না ভিডিওটা তোমরা দেখে থাকো অবশ্যই দেখতে পারো। ইনস্টা 360X4 নিয়েছি। তো দারুণ ফুটেজ রেকর্ড করবো তোমাদের সঙ্গে, সব কিছুই শেয়ার করবো। ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, তার সঙ্গে রয়েছে দেখো টেন্টের ব্যাগটা আমি পিছনে মাউন্ট করে নিয়েছি। তার সঙ্গে একটা 2 লিটারের জলের বোতল রয়েছে, তার সঙ্গে রেনকোট রয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ভিডিও অন করতে পারিনি তোমাদের, যেটা বললাম। তো রেনকোটটা খুলে আপাতত রেখেছি। এখানে একটা জুতোর ব্যাগ নিয়েছি, এদিকে খাবারের ব্যাগ, ওদিকে রয়েছে সেম স্যাডেল ব্যাগে আমার জামা কাপড়, তার সঙ্গে ড্রোন, আদার্স কিছু জিনিস রয়েছে এখানে, মানে একটা ছোটো কম্বল মতো নিয়েছি। তো সব কিছুই রয়েছে এখানে। আর বাইকের ককপিটটা তোমরা দেখো, ডিসপ্লে লাগানো রয়েছে ম্যাপের জন্য। তার সঙ্গে এখানে ফোন রয়েছে, যদি কল টল আসে জাস্ট ব্লুটুথ হেডসেটে আমি কানেক্ট করে নেবো। প্রচণ্ড আওয়াজ, জাস্ট ভিড়টা দেখো সকালে। আর ওই দূরে দেখো নবান্ন রয়েছে। আর এদিকে বাপিদাও কিন্তু রেনকোট পরে রেডি হচ্ছে। প্রচণ্ড জোরে বৃষ্টি আসতে চলেছে, আর আকাশের কন্ডিশনটা দেখো সকাল সকাল। চলো বেশি আর কথা বাড়াবো না, গাড়িতে উঠি, গাড়িটা স্টার্ট দিই, তারপরেই শুরু করি আজকের জার্নি কলকাতা থেকে ওড়িশা। আজকে কিন্তু মোটামুটি আমরা 12টা-1টার মধ্যে কিন্তু ওড়িশা ঢুকে যাব। আর সামনেই রয়েছে রথযাত্রা, তোমরা সকলেই জানো। তো কেমন কি ভিড় হয় না হয়, রাস্তার কি কন্ডিশন থাকে, সব কিছুই জানাবো এই ভিডিওতে। তো ভিডিওতে সঙ্গে থাকো। ভাই আকাশের যা হাল, মানে সিরিয়াসলি, মানে বৃষ্টি আসতে আর বেশিক্ষণ না। জাস্ট একবার আকাশের কন্ডিশনটা দেখো, মানে পুরো কালো মেঘ এই দিক থেকে ওদিক যাচ্ছে। ওকে, রেডি টু রেস। KTM-এর এই ট্যাগমার্কটা কিন্তু আমার দারুণ লাগে। চলো মোটামুটি ম্যাপও সেট আছে, এবার আমরা বেরিয়ে পড়বো। সকাল সকাল ফ্রেশ মাইন্ডে সত্যি বাইক চালানোর মজাটা আলাদা। তার সঙ্গে যদি এরকম মনসুন রাইড হয়, মনসুন রাইড শুরুই আমার হয়েছে সেই রাত 3:30 থেকে, 3:30-4টে থেকে শুরু হয়েছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু আমি বাপিদার কাছে চলে এসেছিলাম, মানে তোমার তারাতলাতে। আর তারাতলা থেকে বাপিদাও আমার সাথে জয়েন করছে, তখনও বৃষ্টি পড়ছিল। দেন তারপরে যখন দ্বিতীয় হুগলি সেতু ঢুকি, তারপরে বৃষ্টিটা একটু থামলো, দেন আবার বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়ে গেছে।
আর আজকে থেকেই বলতে গেলে আমাদের সাইট সিন প্রায় শুরু হবে, মানে অ্যাপ্রক্সিমেট আমাদের টাইমিং দেখাচ্ছে দেখো 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু আমরা ওড়িশা ঢুকে যাব। ওয়েলকাম টু হাওড়া। চলো আমরা কিন্তু হাওড়া ডিভিশনে ঢুকে পড়লাম। আর সকালে বেরোনোর সময় ফুল ট্যাঙ্ক গাড়ি করে নিয়েছি। আর সত্যি কথা বলতে কেটিএমের একটা প্রবলেম সকাল সকালে আমি দেখতে পেয়েছি, বৃষ্টিতে না ট্যাঙ্কের আশেপাশে একটু হলেও জল জমছে, মানে এই যে ট্যাঙ্কের তেলের যে জায়গাটা রয়েছে একটা গোল মতো যে নবটা রয়েছে যেটা ওপেন করে, ওপেনার যেটা, তো সেই জায়গাটা থেকে জল ঢুকছে। তো ভাই দারুণ খারাপ লাগলো জিনিসটা দেখে। আমরা এখন যাব সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে আমরা যাব হচ্ছে উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে সোজা আমরা যাব হচ্ছে খড়গপুর, আর খড়গপুর থেকে আমরা কিন্তু যাব হচ্ছে শিমলিপাল। তো আজকের ডেস্টিনেশন কিন্তু আমাদের শিমলিপাল। আজকে আমরা শিমলিপালে মোটামুটি স্টে করব, যদি একটা দুটো সাইট সিন আজকে আমরা কভার আপ দিতে পারি, কারণ এবেলার মধ্যেই বলতে গেলে আমরা শিমলিপাল ঢুকবো যদি রাস্তার কন্ডিশন সব ঠিকঠাক থাকে। আর শিমলিপালে 2-3টে সাইট সিন কমপ্লিট করে আজকে শিমলিপালেই কিন্তু আমরা থাকবো। দেন কালকে শিমলিপাল থেকে আদার্স যে কটা সাইট সিন বাকি থাকবে সেই সাইট সিনগুলো কমপ্লিট করতে করতে কিন্তু যাব হচ্ছে কেওনঝড়ের দিকে। ওরে বাবা, রাস্তার হাল একে খুব খারাপ, তারপর গাড্ডাগুলোতে জল জমেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। চলো একটু সাইড পেয়েছি। রাস্তা পুরো দই হয়ে আছে দেখো একবার। ফাইনালি আমরা সাঁতরাগাছির রোডটা ছেড়ে NH-16 উঠে পড়লাম। এবার হালকা লাগছে সত্যি। ওখানে যে পরিমাণ ট্রাফিক ছিল, তার সঙ্গে বর্ষায় যারা রাইড করে সকলেই জানে যে গাড়ির পিছন থেকে জলটা ছিটিয়ে এমনভাবে হাওয়ার সাথে মিশে আসে যে হেলমেট টেলমেট একটু ভর্তি হয়, ক্যামেরার গ্লাসগুলোও ভর্তি হয়। তো জাস্ট ভাই রাস্তাটা ছাড়তে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। চলো কোলাঘাট আর বেশি বাকি নেই এখান থেকে, আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে বা 45 মিনিটের মধ্যে কিন্তু আমরা কোলাঘাট পৌঁছে যাব। বাপিদা শুধু গাড়িটাকে লোড করেছে দেখো, মানে মিনিমাম 4টে থেকে 5টা শুধু বাঞ্জি কর্ড দিয়ে শুধু বেঁধেছে প্লাস্টিক দিয়ে, যাতে না উড়ে যায়। এই দেখো 4টে-5টার ওপর শুধু বাঞ্জি কর্ড বেঁধেছে প্লাস্টিকের ওপর। সাবাস। চলো মোটামুটি আর কিলোমিটার 10-এর মধ্যেই বা 8 কিলোমিটার সামথিংয়ের মধ্যে কিন্তু আমরা উলুবেড়িয়াতে ঢুকবো। ঘড়িতে বাজছে এখন 6:48 আর ফাইনালি আমি কিন্তু উলুবেড়িয়াতে এসে পৌঁছেছি। আর কি বলবো, নদী পারাপার করে এলেই ভালো হতো যে টাইমে আমি এখানে পৌঁছেছি। মানে এতক্ষণে মনে হয় যদি নদী পারাপার করতাম মানে খড়গপুরের কাছাকাছি ঢুকে যেতাম, মানে যেটুকু সময় আমরা এসছি মানে প্রায় ঘন্টা 1.5-2। তো চলো মোটামুটি উলুবেড়িয়াতে আছি। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে মেডিকেল কলেজ দেখো আমার এই ডান পাশেই রয়েছে। ওকে চলো এবার বেরিয়ে পড়বো উলুবেড়িয়া থেকে। 7:07 বাজে আর আমরা কিন্তু ফাইনালি দেউলটি এসে পৌঁছলাম। তো উলুবেড়িয়া ছাড়িয়ে এলাম দেউলটি, আর দেউলটি থেকে আর কিছুক্ষণ গেলেই পড়বে হচ্ছে পাঁশকুড়া। মাঝখানে একটু রেস্ট নেবো, মানে বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেট আমি 93 কিলোমিটার্স কিন্তু চলে এসেছি এখানে। এবার সামনে যাব, মোটামুটি 100 কিলোমিটার্স কভার আপ করে কিন্তু একটুখানি রেস্ট নেবো। দেন রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার বাইক চালানো শুরু করব। রথযাত্রা উপলক্ষে পুরো হাইওয়েটা না ব্যানার পোস্টার দিয়ে ভালোভাবে সাজানো রয়েছে।
এখান থেকে চেন্নাই রয়েছে 1613 কিলোমিটার, আর খড়গপুর রয়েছে মাত্র 59 কিলোমিটার। মোটামুটি 1 ঘন্টা 1.5 মিনিটের মধ্যে কিন্তু আমরা খড়গপুর ঢুকছি। খড়গপুর বাকি রয়েছে আর মাত্র 45 কিলোমিটার্সের মতো। আর ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশের কন্ডিশনটা দেখো। আমরা মনসুন রাইড উপভোগ করার জন্য কিন্তু ওড়িশাতে এসেছি। অলরেডি কিন্তু সেই মনসুন রাইডের ভাইব শুরু হয়ে গেছে ভাই, দারুণ লাগছে। ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ফোঁটা যখন গায়ে লাগছে না, আলাদাই একটা এনার্জি। ক্যামেরাগুলো শুধু অবস্থা দেখো, পুরো কাদায় কাদা, মানে গাড়ির ফ্রন্ট সাইডটা এত পরিমাণ কাদা ছিটকেছে, এরকম লরির চাকা থেকে বা বাইকের চাকা থেকে যেগুলো ছিটকে আসে, মানে চেনাই যাচ্ছে না। মানে লাইটগুলো সব পুরো কাদায় ঢেকে গেছে। ঘড়িতে বাজছে এখন 8টা 4, আর ফাইনালি পৌঁছলাম হচ্ছে পাঁশকুড়াতে। ভাই বৃষ্টি হয়ে শুধু চারিদিকের অবস্থা দেখো, মানে পুরো জলে জলাময়। ভাগ্যিস আমরা এই দিকটা বৃষ্টি পাইনি, মানে আমরা আসার আগে মেবি এখানটা বৃষ্টি হয়ে গেছে, কারণ রাস্তাঘাট পুরো ভিজে। খড়গপুরের আগে NH-16টা শুধু সাজানো দেখো, কি সুন্দর পরিষ্কার একটা হাইওয়ে, তার সঙ্গে কি সুন্দর গাছ দিয়ে সাজানো গোছানো, দারুণ। খড়গপুর আর বাকি মোটামুটি অ্যাপ্রক্সিমেট 17 বা 18 কিলোমিটার সেরকম বাকি রয়েছে। চলো, সামনেই পড়বে হচ্ছে টোল গেট। ফাইনালি ডেবরা টোল প্লাজাতে কিন্তু আমরা এসে গেছি। চল, বাইকার লেন ধরে নিয়েছি। এ দেখো সামনে লেখা ডেবরা টোল প্লাজা। আগের বছরে এই সময় কিন্তু আমরা রাঁচি, নেতারহাট, বেলপাহাড়ি ট্যুরটা করেছিলাম এই রাস্তাতেই। ঠিক মনে আছে, যাওয়ার দিনে এত পরিমাণ বৃষ্টি পেয়েছিলাম, জাস্ট এই ডেবরা যে টোল প্লাজাটা ক্রস করলাম, ক্রস করার পর থেকে মানে সত্যি বলছি এইসব জায়গাগুলো সেই যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। তাই একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। মানে সত্যি একটা স্মৃতি রয়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি। আর তার সঙ্গে মাঝে মাঝে বাস স্টপ রয়েছে, তো বাস স্টপেজ রয়েছে একটা ছাউনি করা, সেই বাস স্টপেজে আমরা দাঁড়িয়েছিলাম। মানে একটা স্টপেজ থেকে আরেকটা স্টপেজে দাঁড়াচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, এত পরিমাণ বৃষ্টি তার সঙ্গে হাওয়া। তো সেই ভাই আলাদাই একটা দিন ছিল। চলো, এবার কিন্তু আমরা এই ফ্লাইওভারটা ধরে বেরিয়ে যাব সোজা লোধাশুলি খেমাশুলির দিকে। ওরে বাবা, বলতে গেলে প্রায় আমরা কিন্তু খড়গপুর ঢুকেই গেছি ভাই। সেই লেভেলের ফিলিং এই কর্নারিংয়ে। এই দেখো, আমরা এখন খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে থেকে যাচ্ছি, আর এই দিকে দেখো ছাই পড়ে, পুরো ছাইয়ের পাহাড়। এই যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে তার জন্য এরকম ছাইগুলোকে চূড় করা হয়েছে, আর অবস্থা দেখো যেন পাহাড়। ছাইয়ের পাহাড় দর্শন সারলাম। চলো, কলাইকুণ্ডা এখান থেকে অ্যাপ্রক্সিমেট ওই 8-9 কিলোমিটারের মতো বাকি রয়েছে। আর ওরে বাবা, রোদ্দুরটা ওঠার পর পিঠ চড়চড় করছে। রোদের যেমন তেজ দিচ্ছে, সেরকম বৃষ্টিটা এলে খুব ভালো হয়। বাবা, রাস্তার কি অবস্থা! এই দেখো, এটা পুরীর ঢেউ। ওরে বাবা,
পুরীতে যাওয়ার আগে পুরীর ঢেউ কিন্তু আমরা এনজয় করছি এই রাস্তাতে। ওকে চলো, অন্তত ট্রাকটাকে কাটিয়ে বেরোতে পারলে তবু ফাঁকা ওরে বাবা। সবেমাত্র রোদে গা হাত পা যেন সে পুড়ে যাওয়ার মতো একটা রোদ আমরা পেলাম, আর তৎক্ষণাৎ জাস্ট 2-1 মিনিটের মধ্যেই কিন্তু আকাশের অবস্থা দেখো, আবার ঘন কালো মেঘে কিন্তু আকাশ পুরো ছেয়ে গেছে। মানে সকাল থেকে একটা, সত্যি কথা বলতে, একটা খেলা দেখতে দেখতে আমরা যাচ্ছি, কখন মেঘ, কখন আবার রোদ, আবার কখন বৃষ্টি, এরকম একটা খেলা দেখতে দেখতে সকাল থেকে যাচ্ছি। আমাদের রাইড আর বেশি কিন্তু বাকি নেই, অ্যাপ্রক্সিমেটলি আর 97-98 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে, মানে বড়াপেটা যেখানে আমরা যাব আজকে। দেন যদি দেখি সময় আছে বা একদম ওয়েদার মোটামুটি ভালো আছে, তো আমরা শুরু করে দেবো আমাদের সাইট সিন। আর রাত্রে তারপরে তো ক্যাম্পিং করব, কোথায় থাকছি না থাকছি সব কিছুই কিন্তু তোমরা দেখতে থাকো। তো আমরা সবেমাত্র খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা একটু ছাড়ানোর পর একটু দাঁড়িয়ে রয়েছি। শালিকা নামক এই জায়গাটার নাম হচ্ছে, আর সামনেই পড়বে হচ্ছে খেমাশুলি, লোধাশুলি। চলো একটু রেস্ট নেবো। পাক্কা ঘর থেকে 160 বা 165 কিলোমিটার টোটাল রাইড কিন্তু এখন কমপ্লিট হলো। 100 কিলোমিটার রেস্ট নিয়েছিলাম প্রথমে, দেন তারপর এই 60-62 কিলোমিটারের পরে কিন্তু আবার একটু রেস্ট নিচ্ছি। গাড়ির ইঞ্জিনটাকে একটু অন্তত ঠান্ডা করতে হবে। আমি জানি না, একটা ছোট্ট করে প্রবলেম হচ্ছে, গাড়ির চেন থেকে একটা ক্যাটক্যাট করে কি একটা আওয়াজ আসছে। তো রাতে যেখানে আমরা রেস্ট নেবো, তো সেখানে গিয়ে দেখবো জিনিসটা কী হয়েছে, কারণ এখন রাস্তায় দাঁড়িয়ে জিনিসটা দেখার সময় অন্তত নেই। চলো একটুখানি রেস্ট নিই এই একটু জঙ্গলের ধারে, দেন তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়বো। একটু জল টল খাবো, মুখে চোখে জল টল দেবো, আর একটু গাঁত পাড়া ছাড়াবো, দেন তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়বো। অ্যাপ্রক্সিমেট 97 বা 95 কিলোমিটার বাকি রয়েছে। আর দেন তারপরে তো তোমাদের যেমনটা বললাম, যদি সময় থাকে বা ওয়েদার কন্ডিশন খুব ভালো পাই, আমরা কিন্তু আজকে থেকেই কিন্তু সাইট সিন শুরু করে দেবো। আর রাতে তো রয়েছে ক্যাম্পিং। তো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। 5টা মিনিটের মতো একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এবার কিন্তু আবার বেরিয়ে পড়বো। সামনেই রয়েছে খেমাশুলি স্টেশন। তো আগেরবারে চা খেয়েছিলাম, এবার আর দাঁড়াবো না, একেবারে খেমাশুলিটা ক্রস করে আমরা একটু জঙ্গল সাইডে গিয়ে একটু দাঁড়াবো, তোমাদেরকে জঙ্গলটা দেখাবো। আর তার সঙ্গে জঙ্গলে গিয়ে একটুখানি রেস্ট নেবো, একটু ফটো তোলারও ব্যাপার রয়েছে, থাম্বনেলের জন্য তোমরা সবই জানো। চলো এবার বেরিয়ে পড়ি। সামনেই বোর্ড দেখো, খেমাশুলি। ফাইনালি আমরা কিন্তু খেমাশুলি পৌঁছে গেছি। আমার ডান পাশে রয়েছে খেমাশুলি রেলওয়ে স্টেশন, দেখো রেলওয়ে স্টেশনটা রয়েছে। আর এবার কিন্তু খেমাশুলির যাত্রা কিন্তু আমাদের শুরু হবে। আগেরবার কিন্তু এই পিছনে চা দোকানটাতে চা খেয়েছিলাম। এই দেখো খেমাশুলি রেলওয়ে স্টেশন। চলো এবার কিন্তু সোজা বেরোবো। ঘড়িতে বাজছে এখন 9:42, আর আমরা কিন্তু ফাইনালি লোধাশুলি জঙ্গলে কিন্তু পৌঁছে গেছি। দেখো লোধাশুলি জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে প্রায় মিনিট খানেক আগে থেকেই। চলো লোধাশুলি জঙ্গলটা দেখতে দেখতে যাই আর তোমাদেরকে দেখাই। আর এই জঙ্গলের একটু মিডিল পজিশন করে আমরা আগের বারে আসার সময়, মানে বাড়ি ফেরার সময় কিন্তু হাতি দেখেছিলাম। ভাই সিরিয়াসলি বলছি, চম্পারণ, দেন তারপরে এই লোধাশুলি, এইসব জঙ্গলগুলোর যে রোডটা আছে না, সত্যি আমার একটা অন্যতম ফেভারিট রাস্তা এগুলো। ঘড়িতে বাজছে এখন প্রায় 10টা ছুঁই, আর ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লোধাশুলি জঙ্গলে। জাস্ট জঙ্গলটা শুরু হয়েছে প্রায় 3-4 কিলোমিটার পরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। এরকম একটা দেখো বাসের ছাউনি রয়েছে, মানে এখানে এসে বাস স্টপ, বাস এসে এখানে দাঁড়ায়। তো ছাওয়া দেখে কিন্তু একটু দাঁড়ালাম, এখানে একটুখানি রেস্ট নেবো। প্রচুর গরমে কষ্ট হচ্ছে, জাস্ট রোদের তেজটা তোমরা দেখো, অবস্থাটা দেখো, গা চচ্চর করছে এই রোদে। তো ছাওয়া দেখে একটু দাঁড়ালাম, ব্যাগে যা আছে একটুখানি অন্তত পেট পুজোটা করে নিয়ে তারপরে একটু ভরপেট কোথাও না কোথাও খাওয়া যাবে। তো চলো আপাতত এই জঙ্গলটা তোমরা দেখো, এই পিছনেই রয়েছে দেখো লোধাশুলির জঙ্গল, আর মাঝখান থেকে বয়ে গেছে হাইওয়ে। আর এই বর্ষাকালে জঙ্গলে বেশি যাব না, কারণ সাপ পোকা মাকড় অনেক কিছু জোঁক অনেক কিছুরই ভয় থাকতে পারে। জাস্ট তোমরা জঙ্গলটা দেখো, সেই বিখ্যাত লোধাশুলির জঙ্গল, মানে চম্পারণ লোধাশুলি, এগুলো মানে এই জঙ্গলের রাস্তাগুলো আমার একটা অন্যতম ফেভারিট অংশ। চলো একটুখানি রেস্ট নিই, জামা কাপড়গুলো একটু খুললাম, এত গরম হচ্ছে যে বলার মতো না, পুরো ঘেমে গেছি ভিতরে।
একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার আমরা বাইক ছাড়বো। আর আমাদের রাইড কিন্তু বেশি আর বাকি নেই, অ্যাপ্রক্সিমেট 60 বা 62 কিলোমিটারের মতো আর বাকি রয়েছে। আপাতত লেওদাশুলির জঙ্গলের পাশে ব্যাগ থেকে দুটো করে বিস্কুট বার করে দুজন মিলে খেতে বসেছি। এরপর একটু ভরপেট টিফিন করব, তার আগে পেটে একটু খিদে আছে, তো সেই জন্য একটু বিস্কুট দিই সকালের টিফিনটা সারছি। দারুণ, মানে এক্ষুনি রোদ ছিল, আবার এক্ষুনি ছাওয়ার ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, দারুণ লাগছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম লোদাশুলি জঙ্গলে একটুখানি সময় কাটিয়ে। বাস স্টপেজগুলোতে একটু সময় কাটাচ্ছিলাম, ভালো ছাওয়া ছিল, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল মাঝে মাঝে, তো বিস্কুট জল একটু খেয়ে নিলাম। দেন এরপর একটু ভরপেট টিফিনটা করব। জাস্ট জঙ্গলটা পেরিয়ে একটু আমরা যাই, ওদিকটা করে যাই কাছাকাছি, তার কারণ আমরা 11টা 11:30টার মধ্যে আরামসে ঢুকে যাব। আর জাস্ট দেখো তোমরা 68 কিলোমিটার মাত্র আমাদের রাইড বাকি রয়েছে। আর কিছুটা গেলেই কিন্তু আগেরবারে আমরা সেই হাতি দেখেছিলাম, সেই প্যাসেজটা আসবে, তোমাদেরকে দেখাবো। চলো, আমরা ঠিক সেই জায়গাটাতে চলে এসেছি। এই যে জায়গাটা আসছে, এই যে মাইল ফলক রয়েছে দেখো, এই ফলকের পরেই কিন্তু আমরা হাতি দেখেছিলাম। আমরা ছিলাম রাস্তার ও ফুটে, আর এই ফুটে ছিল প্রায় 3 থেকে 4টে হাতি ছিল, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। চলো এবার বেরিয়ে পড়া যাক। সামনেই রয়েছে গোপীবল্লভপুর। আমরা কিন্তু গোপীবল্লভপুরের দিকে কিন্তু চলে এসেছি। জাস্ট আমরা বাম দিক নিয়ে গোপীবল্লভপুর, আর ভাড়াগোড়া যেটা ছিল সেটা হচ্ছে পুরো সোজা। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে বাড়িপাড়া। চলো এবার আমরা এই বাম দিকের রাস্তাটা নেবো, এবার যাব হচ্ছে বাড়িপাড়া। অ্যাপ্রক্সিমেট 56 কিলোমিটার রয়েছে। সামনের বোর্ডেই লেখা দেখো, গোপীবল্লভপুর উন্নয়ন ব্লক আপনাকে স্বাগত জানাচ্ছে। থ্যাংক ইউ। চলো ওকে, চলো ফাঁকা পেয়েছি। ও ওয়াটার ক্রসিংটা দেখো একবার, আরে বাবা, এই জায়গাটার নাম ঠিক জানি না, বাট ওয়াটার ক্রসিংটা ভাই সেই ছিল। ওরে বাবা, 2-3টে করে বাম্পার। মোটামুটি বাড়িপেটা থেকে 37 কিলোমিটার্সের মতো দূরে রয়েছি, একটা গ্রামের মধ্যে থেকে যাচ্ছি। ঠিক আছে, তো এটা ম্যাপে দেখাচ্ছে যে গোপীবল্লভপুর রোড এটাও, তো এই রোডটা গিয়েই সেই গোপীবল্লভপুরে মিশে ওই দিকে বেরিয়েছে, যেটা ফ্লাইওভারের আগে। তো ভাই এই রোডটা এতটা সুন্দর, গ্রামের রাস্তা, কাঁচা পাকা রাস্তা রয়েছে, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো বলবো না, বাট চারিদিকে যে দৃশ্যটা দেখে কিন্তু সত্যি মন ভরে যাবে। শুধু একবার তোমরা দেখো, সবে ধান পোতা হয়েছে, তার সঙ্গে মানে প্রচুর গরু, মানুষ গরু চড়াচ্ছে, মানে আলাদা রকমই একটা দৃশ্য। আর বেশিরভাগ বাড়ি মানে খড়ের চালা এখানে, এই জিনিসটা দেখতে তো আরও ভালো লাগছে। মেবি গাড়িটা খারাপ হয়েছে। ওহ, জলের কালার দেখো। আমার সামনেই লেখা দেখো, ওয়েলকাম টু ওডিশা। বাড়িপাড়া রয়েছে 22 কিলোমিটার, আর উডালা রয়েছে 67 কিলোমিটার। তো আমরা বাড়িপাড়ার দিকেই এখন যাব। ঘড়িতে বাজছে এখন 11:30। ফাইনালি আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে ওড়িশায় ঢুকে পড়লাম। আর এই দেখো সামনে, ওইদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এদিকে রয়েছে ওড়িশা, সামনেই রয়েছে দেখো চেকপোস্ট, এইটা হচ্ছে মেন চেকপোস্ট। আর আমরা একটা জঙ্গলের ধারে দাঁড়িয়ে রয়েছি, ওখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখো বাপিদা রয়েছে, আর এখানে আমার গাড়ি রয়েছে। তো একটুখানি রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরেই কিন্তু আবার বেরিয়ে পড়বো ওড়িশার উদ্দেশ্যে। মানে ওড়িশায় অলরেডি কিন্তু ঢুকে পড়েছি। মোটামুটি আজকে চেষ্টা করবো সাইট সিনগুলো করার। আর আকাশের অবস্থা তোমাদেরকে একবার দেখাই, একবার দেখো, পুরো কালো হয়ে এসছে আকাশটা।
মানে আমরা এসছি মনসুন রাইডটাকে উপভোগ করতে, আর ভাই ওড়িশা ঢোকা মাত্রই কিন্তু আকাশের অবস্থা এরকম। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাড়িপাটা থেকে অ্যাপ্রক্সিমেট আমরা 15-13 কিলোমিটারের মতো আগে রয়েছি। তো দেখা যাক এখানে কি টিফিন পাওয়া যায়। তো রাস্তার ধারে কয়েকটা দোকান দেখলাম, দেখা যাক কি টিফিন পাওয়া যায়। আর সত্যি কথা বলতে খুব জোরে খিদে লেগেছে, আর ব্যাগ থেকে বের করে ছাতু মুড়ি খাওয়ার কোনো রকমভাবে ইচ্ছা হচ্ছে না। মোটামুটি ওড়িশায় ঢুকলাম, ওড়িশায় ঢুকে খুব জোরে খিদে লাগছিল। তো এখানে রোডের ধারে দেখছি সব ঘুগনি মুড়ি মশলা অনেক কিছু সব কিছু বিক্রি টিক্রি হচ্ছে। তো প্রচুর দোকান রয়েছে। আমরা একটা সাইডে জঙ্গল সাইডে দাঁড়িয়ে এখানকার যে লোকাল মানুষ রয়েছে তারা ঘুগনি মুড়ি বিক্রি করছে। তো দেখো ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি, এরকম একটা সিলভারের মনে হয় এটা বাটি রয়েছে, বাটি চামচ করে সব মুড়ি ঘুগনি দিচ্ছে। এক বাটি করে মুড়ি ঘুগনি 20 টাকা 30 টাকা কেমন কি দাম নেয় দেখি। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন তারপরে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়বো বাড়িপেটার উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেট 12 বা 13 কিলোমিটার রয়েছে বাড়িপেটা এখান থেকে। তো দেখো গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর আমরা ঘুগনি মুড়ি খাচ্ছি এরকম একটা দেখো খড়ের ছাওয়াতে বসে। জঙ্গলের ধারে একটু ঘুগনি মুড়ি তার সাথে ওই ছোলার চাট এরকম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া করে দুজন মিলে বেরিয়ে পড়লাম। এবার সোজা বাড়িপাড়াতে গিয়েই থামবো। অ্যাপ্রক্সিমেট 13 কিলোমিটার 12 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। ভাই জঙ্গলের ধারে এখন ছোট ছোট দোকানগুলো করেছে মানে মানুষেরা, দেন তারপরে ওখানেই কিন্তু খাবার দাবার হচ্ছে শুধু ঘুগনি মুড়ি। ভাই দারুণ টেস্ট এখানকার লোকাল ফুড। চলো এবার বেরিয়ে যাই। ভেবেছিলাম পরোটা খাবো, বাট কোথাও দেখছি না পরোটা বিক্রি হচ্ছে, সব জায়গায় দেখছি ঘুগনি মুড়ি তার সঙ্গে ছোলার চাট এইসবগুলো বিক্রি হচ্ছে। এবার কিন্তু ফাইনালি এই যে বাঘটা রয়েছে, বাঘটা ক্রস করা মানে হচ্ছে আমরা বাড়িপেটাতে কিন্তু ঢুকে গেছি। চলো আমরা বাড়িপেটা ময়ূরভঞ্জ ঢুকে গেলাম। আর এখান থেকে মোটামুটি বালেশ্বর রয়েছে 58 বা 60 কিলোমিটার্সের মতো। এই যে রাস্তা আমরা এখন ঢুকছি এটাই কিন্তু বালেশ্বর রাস্তা, একদম বালেশ্বর এইদিকে। আর ঝাড়পোকরিয়া রয়েছে 30 কিলোমিটার পিছনে ডান দিকের রাস্তাটা। তো আমরা বালেশ্বরের রাস্তাটা নিয়ে নিলাম। এই যে রাস্তাটা ডান দিক গেলে পুরো বাড়িপাড়ার দিকে যাচ্ছে, মেন রোডে NH-এর। এবার আমরা কিন্তু শিমলিপালের দিকে বাঁকছি। এই রাস্তাটা অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটার, দেন তারপরেই পড়বে হচ্ছে শিমলিপাল। আর শিমলিপালের প্রথম আমরা সাইট সিন করবো হচ্ছে দেবকুণ্ড। চলো মোটামুটি 1টা বাজতে যায়, 12:36। তো আমরা কিন্তু 1টার মধ্যে শিমলিপাল আরামসে পৌঁছে যাব। অবশেষে কিন্তু আমরা পাহাড়ের দেখা পেলাম। উড়িষ্যায় এসে প্রথম পাহাড় দর্শন। ওই দূরে দেখো অস্পষ্ট রেখায় পাহাড়, আর তার উপরে কালো মেঘ। চলো শিমলিপালের দিকে যত এগোবো এরকম পাহাড় আমরা দেখতে পাবো। আর কালকে থেকে তো পাহাড় চড়া শুরু হবে, আজকে থেকেই শুরু হতে পারে। তো চলো দেখা যাক, কারণ বৃষ্টিটা যেমন হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের পাহাড় দর্শনটা ভাগ্যে লেখা রয়েছে। তার কারণ আমরা অলরেডি ঢুকে পড়েছি, আর সাইট সিনের জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। মোটামুটি শিমলিপাল বাকি, আর হাতে গোনা 10 কিলোমিটার বা 9 কিলোমিটার। ওই দেখো শিমলিপালের ফরেস্ট রেঞ্জের পাহাড়গুলো সব কিন্তু দেখা যাচ্ছে। দারুণ জোরে বৃষ্টি এসছে। চলো একটা গাছের তলায় দাঁড়িয়ে কিন্তু রেনকোটটা অন্তত পরে নিই। আর এইদিকে দেখো মাঠে প্রচুর লোক কাজ করছে। দূরে পাহাড়টা শুধু একবার দেখো, দারুণ লাগছে। চলো রেনকোটটা একটুখানি শুধু পরে নিই। রেনকোট পরেই বেরিয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যে দেবকুণ্ড ওয়াটারফলস দেখতে, যেটা এখান থেকে রয়েছে অ্যাপ্রক্সিমেট 48 কিলোমিটার। আর এই সোজা গিয়ে ডান হাতে গেলেই পড়বে হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্কের রাস্তাটা। আমরা জাস্ট বাম দিক থেকে নিয়ে দেবকুণ্ডের দিকে প্রথমে যাব। দেবকুণ্ড শিমলিপাল যে ন্যাশনাল পার্ক রয়েছে তারই মধ্যে একটা অংশ বলতে গেলে। চলো মোটামুটি 2:30 বা 3টে নাগাদ আমরা কিন্তু দেবকুণ্ডে ঢুকে পড়বো।
ঘড়িতে বাজছে এখন 1:10 আর আমরা ফাইনালি কিন্তু শিমলিপালে পৌঁছে গেছি। শিমলিপালে যে ফরেস্ট রেঞ্জ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পাবো শিমলিপাল ন্যাশনাল পার্কের গেট। দারুণ জোরে বৃষ্টি পড়ছে, মানে বলে বোঝাতে পারবো না কতটা জোরে। লিটারেলি এই রেনকোটের ওপর থেকেও বৃষ্টির ফোঁটা যখন চামড়ায় লাগছে না, সেই যেন ছুঁচের মতো গিচ্ছে, এরকম জোরে বৃষ্টি। ফাইনালি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা কিন্তু দেবকুণ্ডের রাস্তাটায় ঢুকে পড়েছি। তো মেন রোড থেকে ডান দিকে একটা গলি ঢুকে গেছে, যেটা হচ্ছে দেবকুণ্ড। পাক্কা 21 বা 22 কিলোমিটার্সের মতো রয়েছে এখান থেকে দেবকুণ্ড। তো এরকম একটা কি বলবো, মাঠ, হালকা ফরেস্ট, এরকম মিক্স এরিয়ার মধ্যে থেকে আমরা দেবকুণ্ডের দিকে যাচ্ছি এখন। এটা বলতে গেলে পুরোপুরি শিমলিপাল ফরেস্ট যে রেঞ্জ রয়েছে তার মধ্যেই। ওই দূরে দেখো কিন্তু পাহাড়। চলো এখন টানা 21 কিলোমিটার এই রাস্তায় কিন্তু গাড়ি চালাবো, দেন তারপরে হেঁটে যত সম্ভব 500 মিটার বা 800 মিটারের মধ্যেই পড়বে হচ্ছে দেবকুণ্ড। ওরে বাবা, এই ভিউটা দেখো একবার। আমার দেখা অন্যতম সেরা ভিউর মধ্যে একটা। কি বলবো, জাস্ট দেখো একবার। দেবকুণ্ড বাকি আর অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটার্সের মতো। ভাই সিরিয়াসলি অন্যই একটা লেভেলের জায়গা। তোমরা শুধু এই ল্যান্ডস্কেপটা দেখো, পাহাড়ের ওপরে মেঘ দেখো ঢালে নামছে জলের মতো। চলো দেখতে দেখতে আমরা অনেকটাই কাছে চলে এসেছি। এই দেখো দেবকুণ্ড লেখা রয়েছে, আর 9 কিলোমিটার। তো ঘড়িতে বাজছে এখন প্রায় 2:11। 4টে পর্যন্ত বা 4:30 পর্যন্ত খোলা যত সম্ভব। তো চলো তোমাদের টাইমিং কি রয়েছে, যদি টিকিট থাকে টিকিটের প্রাইস কি রয়েছে, সব কিছুই তোমাদেরকে জানাবো। ওয়েলকাম টু দেবকুণ্ড। তো আমরা দেবকুণ্ডের গেটের সামনে কিন্তু একেবারে চলে এসেছি। তো এখানে মেবি হেঁটে ঢুকতে হয়। চলো আগে জিজ্ঞেস করি কাউকে, দেন তারপরে 7টা থেকে 3টে পর্যন্ত প্রত্যেক দিন। ঘড়িতে বাজছে এখন প্রায় 3টে ছুঁই, আর আমরা কিন্তু চলে এসেছি পুরোপুরি দেখো দেবকুণ্ড গেটের সামনে। আর সামনে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার আমরা বাইক নিয়ে যাব, দেন তারপর 500 থেকে 600 মিটার হাঁটা পথ রয়েছে, ওয়াটারফলসটা দেখবো। তো বাপিদার কাছে টিকিট কাটতে, টিকিটের প্রাইস না প্রাইস কত কী নেবে, আর বাইক ভিতরে ঢুকতে কত টাকা কী নেয়, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো আপাতত দেখো এই হচ্ছে দেবকুণ্ডে যাওয়ার বাইরের চত্বরটা, এই হচ্ছে মেন গেট। আর এখানে রয়েছে পার্কিং এরিয়া, চাইলে তোমরা এই বাইরেও কিন্তু পার্কিং করতে পারো যারা বড় গাড়ি নিয়ে আসবে বা 4 চাকা নিয়ে আসবে। তো এই হচ্ছে এন্ট্রি গেট, আর ওইখানে রয়েছে দেখো টিকিট কাউন্টার। আর এই গেটের সামনে দেখো লেখা রয়েছে এন্ট্রি টাইম রয়েছে দেখো সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত। চলো টিকিটটা কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। এই দেখো টিকিট, বাবিদা টিকিটটা কেটে আনলো। তো টিকিট অ্যামাউন্ট রয়েছে 40 টাকা করে, আর বাইক এন্ট্রি ফিস রয়েছে 20 টাকা করে। তো টোটাল পার পারসন 60 টাকা করে পড়লো। চলো এবার ভিতরে যাই। আর টাইমিংটা তোমাদের যেমনটা বললাম 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত, মানে সকাল 7টা থেকে বিকেল 3টে। চলো সময় যেহেতু হয়ে গেছে, এবার আমরা তড়িঘড়ি ভিতরের দিকে যাব। চলো এবার ভিতরের দিকে যাব, আর তার আগে টিকিটটাকে চেক করাবো। ওকে চলো। চলো টিকিট দেখানো কমপ্লিট। এবার আমরা দেবকুণ্ডের ভিতরে যাব, কারণ বেশি আর টাইম নেই। অলরেডি দেখো 2:30-টের মতো বাজে, মানে 2:45-টের মতো বাজে। থ্যাংক ইউ। চলো অ্যাপ্রক্সিমেট 4.9 কিলোমিটার্স আছে, আর তার মধ্যে আমরা 3-4 কিলোমিটার এমনি বাইক নিয়ে যাব। আর এই হচ্ছে অফ রোডের মজা। ওরে বাবা, বৃষ্টি হয়ে রাস্তার হাল একটু বেহাল, বাট দারুণ মজা লাগছে।
চলো এবার একটু পাথুরের রাস্তাটা আমরা পেয়েছি। ভিতরে কেউ নেই নাকি? অনেকক্ষণ ধরেই এলাম, কাউকেই দেখতে পেলাম না। ওরে বাবা, এবার রাস্তাটা দেখো। ও কি অবস্থা! একদিকে দেখো রাস্তা পুরো ভেঙে গুড়িয়ে গেছে। ওরে বাবা ভাই, এটাই হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার। আমরা কিন্তু চলে এলাম পুরো দেবকুণ্ড ওয়াটারফলসের মেন গেটের কাছে। এখান থেকে কিন্তু এবার হেঁটে যেতে হবে, এখানে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। জাস্ট আমরা বাইকগুলোকে এখানে পার্কিং করলাম, 20 টাকার টিকিট যেটা বাইরে কেটে রেখেছিলাম সেইটাই কিন্তু এখানে রাখতে হবে গাড়িটা। তো এখানে গাড়িটা রেখে চলো, এই হচ্ছে যাওয়ার রাস্তা। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার গেলেই কিন্তু পড়বে দেবকুণ্ড ওয়াটারফলস। 1 কিলোমিটার টানা হাঁটা পথ রয়েছে। চলো, সবে তো সফরটা শুরু হলো, আর তার আগেই এইখানে দেখো একটা আমরা সাঁকো মতো ক্রস করছি। পুরো দেবকুণ্ড ওয়াটারফলসের জল দেখো এদিক থেকে ওদিকে যাচ্ছে। ভাই দারুণ এরিয়া, মানে সত্যি কথা বলতে কি, এরকম পড়ন্ত বিকেলে এই যে জায়গাটা ঘুরতে এসেছি ফাটাফাটি। মানে এই জায়গাগুলো ছিল আমাদের হচ্ছে নেক্সট ডে সাইট সিনে, মানে শিমলিপাল সাইট সিন আমাদের কালকে থেকে শুরু হবে। তো আজকে যেহেতু সময় আছে, আমরা প্রায় 1-1.5টার মধ্যেই আমরা ঢুকে গিয়েছিলাম ওড়িশার মধ্যেই। তো চলো, সেই জন্য সাইট সিনগুলো শুরু করলাম। তো এরপরে জানি না নেক্সট সাইট সিন হবে কি না, কারণ এখানে 1 কিলোমিটার যাবো, আবার 1 কিলোমিটার আসবো। তো আপাতত চলো তোমাদের দেবকুণ্ড ওয়াটারফলসটা ঘুরে দেখাই। জঙ্গলের মধ্যে থেকে 1 কিলোমিটার হেঁটে চলে এলাম সোজা দেবকুণ্ড ওয়াটারফলসের কাছে। আর এই ওয়াটারফলসের আগেও কিন্তু একটা ব্রিজ পড়বে, চলো তোমাদেরকে দেখাবো। আর ভাই জঙ্গলটা আমরা দুজন মিলে আসছি, এত ভয় লাগছে যে বলার মতো না। মানে পুরো ফাঁকা জঙ্গল রয়েছে, আর এই পাশ থেকে যে দেবকুণ্ড জলের যে ধারা যেটা বয়ে যাচ্ছে, তো এই পাশ থেকে দেখো বয়ে যাচ্ছে। আর এই দেখো, এই হচ্ছে সেই ব্রিজটা। আর কিছুটা গেলেই পড়বে হচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলস। ওই দূরে দেখা যাচ্ছে দেখো দেবকুণ্ড ওয়াটারফলস, মন্দির রয়েছে। মন্দিরের পাশ থেকেই দেখো জলধারা নেমে আসছে আস্তে আস্তে, নেমে এই দিক থেকে কিন্তু বয়ে চলে যাচ্ছে, এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। আমরা এখনও অ্যাপ্রক্সিমেট 200 বা 300 মিটার গেলে কিন্তু তবে দেখতে পাবো ওয়াটারফলসটা। চলো, সত্যি অনেকটা হাঁটা, মানে 1 কিলোমিটার তো ওখানে বলছে, বাট 1 কিলোমিটারের বেশিই হবে এটা। হাঁটতে হাঁটতে আমরা পুরোপুরি দেবকুণ্ড ওয়াটারফলসের একদমই কাছে চলে এসেছি। আর এই দেখো দেবকুণ্ড ওয়াটারফলস, আর ওখানে ডু নট বাথ হেয়ার। তো এখানে স্নান করা নিষিদ্ধ, বাট বাইরে থেকে যেতে পারো। আর ওই দূরে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দির যাওয়ার রাস্তাটা তোমাদেরকে একটু দেখাই। আর মন্দিরটা কিন্তু পাক্কা 3টে বাজতেই কিন্তু বন্ধ হয়। এই যে রাস্তাটা রয়েছে দেখো, এই যে দেবকুণ্ড ওয়াটারফলস, তার এই পাশেই রয়েছে একটা রাস্তা। এই রাস্তা ধরে সোজা উঠে গেলেই কিন্তু তোমরা মন্দির দর্শনে যেতে পারবে। 3:20 মতো বাজে, হাঁটতে হাঁটতে অনেকটাই লেট হয়ে গেছে, তো মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আমরা এখান থেকে দেবকুণ্ড ওয়াটারফলসটা দেখব, দেন তারপরে গাড়ি নেবো। আবার গাড়ি নিয়ে কিন্তু এবার চলে যাবো সোজা ক্যাম্পিং করতে। তার কারণ এরপরে যে ওয়াটারফলসটা আছে সেগুলো দেখার আর সময় হবে না, কারণ অলরেডি 4টে 4:30-এর মধ্যে সব কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এখান থেকে বেরোতে বেরোতেই কিন্তু আমাদের 4:30 বেজে যাবে। এই দেখো, এই হচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলস। ভাই কত জল নামছে তোমরা দেখো একবার। আর এইখানে রয়েছে সেই ভিউ পয়েন্টটা যেখান থেকে লোকেরা মানে দেখে। তো এই যে ঘাটটা রয়েছে, এই ঘাটটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে, এখানে স্নান করা নিষিদ্ধ। আর ওই উপরে দেখো মন্দির আছে, হাতে গোনা কয়েকজন মাত্র লোক। মন্দির অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেছে, সেজন্য আমরা যেতে পারলাম না, কারণ এই ঘুরে পাহাড়ের এই ওপর থেকে কিন্তু গিয়ে আবার নিচের দিকে নামলে তবেই ওই মন্দিরটা। আর শুধু দেবকুণ্ড ওয়াটারফলসটাকে দেখো, সেরা লাগছে ভাই, সেরা। মানে আমাদের প্রথম দিনের কলকাতা থেকে ওড়িশার রাইড কিন্তু সত্যি জমে গেল। আর এখানে এসে সত্যি একটা শান্তি রয়েছে, মানে জলের ছিটেগুলো যখন উড়ে আসছে না, আলাদা লেভেলের একটা শান্তি। চলো কিছুক্ষণ এখানে আমরা থাকবো, এখানটা একটু আশেপাশেটা ঘুরবো, দেন তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়বো। আর এই ওপর থেকেও ওয়াটারফলসটাকে দেখতে মারাত্মক লাগছে। এখানে দেখো
একটা মাছের পাথর মতো করা রয়েছে, লোকে বসছে, আমি জানি না জিনিসটা কি। দেখো একটা মাছের আকৃতিতে একটা পাথর রয়েছে, বিভিন্ন রকম কাটিং ফাটিং করে, তার সঙ্গে এখানে দেখো একটা ব্যারিকেড করা রয়েছে। এইটাই হচ্ছে দেবকুণ্ডের ভিউ পয়েন্ট। ভাই অসাধারণ লাগছে, বর্ষায় যে কোনো ওয়াটারফলই ফাটাফাটি লাগে একদম। চলো আমাদের প্রথম দিনের প্রথম সাইট সিন কিন্তু একদম ফাটাফাটি জমে গেছে। চলো এবার আমরা কিন্তু এখান থেকে বেরোবো, তার কারণ ঘড়িতে এখন বাজে প্রায় 3:17, ঘড়িতে বাজছে এখন 3:38। আর ফাইনালি দেবকুণ্ড ওয়াটারফলস দেখে কিন্তু ব্যাক করলাম সোজা বাইকের কাছে। এবার এখান থেকে আমরা বাইকটা নিয়ে বাইরের দিকে যাব। এবার আমাদের চিন্তা হচ্ছে যে রাতে আমরা কোথায় ক্যাম্পিং করব। তো এখানে কিন্তু মোবাইলে কোনো রকমভাবে টাওয়ার নেই, তো দেখতে পাচ্ছি না। চলো বাইরের দিকে যাই, কোন লোকেশানে ক্যাম্পিং করছি না করছি সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে এই 1 কিলোমিটার বেশি হবে যদিও বা, হেঁটে আর শরীর যেন বইছে না। সারাদিন গাড়ি চালিয়ে তারপরে এই 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে ফলস দেখে চলো এবার শুধু একটু মনে হচ্ছে যেন রেস্ট নিই। এবার কিন্তু আমরা দেবকুণ্ড থেকে বেরোবো, পুরো রেডি হয়ে গেছি। বাপিদাও কিন্তু গাড়ি বের করে নিয়েছে, আমার গাড়িও রেডি। চলো জাস্ট রেনকোটটা গায়ে দিয়ে নিলাম, যদি রাস্তায় কোনো রকম বৃষ্টি আসে তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা এই দেবকুণ্ড থেকে বেরোবো, আর দেবকুণ্ড থেকে বেরিয়ে আমরা সোজা এবার ক্যাম্পিংয়ের সন্ধানে জায়গা খুঁজবো। ওকে, আর আমার গাড়িতে দেখো একদমই কিন্তু পেট্রোল নেই। তো ফার্স্ট যে পেট্রোল পাম্প পাবো যদি সেখানেই থাকতে দেয় তো খুব ভালো, আর যদি না পসিবল হয় তো তেলটা ভরিয়ে অন্তত অন্য একটা জায়গা খুঁজতে হবে ক্যাম্পিংয়ের জন্য। বেরিয়ে পড়লাম দেবকুণ্ড থেকে। এবার আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড। তো সীতাকুণ্ডের আগে আমরা মোটামুটি থেমে যাব, আর কালকে সকালে সীতাকুণ্ড দেখে কিন্তু আমরা এবার সেই বেরিফেরির দিকে আমরা রওনা দেবো। দেন তারপরে কিন্তু কেউনঝড়ের দিকে বেরোবো। তো আপাতত সীতাকুণ্ডের রাস্তায় আজকে আমরা থাকবো। তো মোটামুটি লোকেদের থেকে জিজ্ঞেস করলাম, বললো 10-15 কিলোমিটার গেলেই কিন্তু পেট্রোল পাম্প পড়বে বা থাকা স্টে করার জায়গা পাওয়া যাবে। তো চলো আস্তে আস্তে আমরা এগোই, দেখি কোথায় ক্যাম্পিংয়ের জায়গাটা পাই, আর রাতে কী কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভাই পা পুরো ধরে গেছে দেবকুণ্ডে গিয়ে, একে তো বৃষ্টি, তার সঙ্গে যা রাস্তার কন্ডিশন না বলার মতো নয়। চলো আমরা দেবকুণ্ড এসেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে, আর এখন সীতাকুণ্ড বেরোচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। মানে বাড়িপাড়া থেকে দুরকম রাস্তা দুদিকে গেছে, আমরা এখন যে বাড়িপাড়ার দিকেই যাচ্ছি বাট অন্য রাস্তা দিয়ে। আর ভাই সত্যি কথা বলছি, আসার সময় যেমন সুন্দর লেগেছে জায়গাটা, মানে গ্রামের ভিতরের রাস্তাটা, যাওয়ার সময় ভাই আলাদাই একটা ফিলিং। মানে এরকম মাঠ ঘাট, পিছনে পাহাড়, তার সঙ্গে এরকম পেঁজা তুলোর মতো মেঘ, সিরিয়াসলি অন্য রকম একটা অভিজ্ঞতা, অন্য রকম একটা ফিলিং, আর ভাই অন্য রকম একটা এক্সাইটমেন্ট। কালকে তো আরও ভালো কিছু দেখবো। চলো তো আপাতত আজকে আর কোনো সাইট সিন নেই, এবার শুধু আমরা ক্যাম্পিংয়ের জন্য তৈরি হচ্ছি। কোথাও একটা ভালো জায়গা পেলে, সেটা পেট্রোল পাম্প হোক বা কোনো জঙ্গল সাইড এরিয়া হোক, যেখানেই পাই মোটামুটি একটা সেফ জায়গা দেখে কিন্তু আমরা ক্যাম্পিং করব আজকে। ও শুধু একবার দেখো, সিরিয়াসলি আনএক্সপেক্টেড ভাই, কি ভিউ! উড়িষ্যায় এসে যদি না রথযাত্রা দেখতে পাই, সেটা কিন্তু সত্যি একটা মন খারাপের বিষয়। দিনের শেষে, মানে আমাদের প্রথম দিন রাইড শেষে আমরা কিন্তু প্রভু জগন্নাথ দেবের কিন্তু দর্শন পাচ্ছি। ওই দূরে দেখো রথ যাচ্ছে। সিরিয়াসলি অন্য রকমই এক্সপিরিয়েন্স। কত মানুষ দেখো, তার সঙ্গে কত পুলিশ প্রশাসন।
ওরে বাবা, চলো সারা দিনের পর এবার কিন্তু পেট্রোলটা ভরাতেই হবে। নারার একটা পেট্রোল পাম্পে চলে এলাম। ওকে, টোটাল 1270 টাকার তেল গেল। চলো 1270 টাকার তেল নিয়ে নিলাম। ওকে, এই দেখো একদম পুরো বেলুন টেলুন দিয়ে একদম সাজানো। 1270 টাকার মতো তেল নিলাম। তেল নিয়ে কিন্তু পেট্রোল পাম্প থেকে বেরোলাম নায়রা থেকে। 109 টাকা করে লিটার নিল। দেন তারপরে এবার বেরিয়ে পড়লাম। জাস্ট আর 18 কিলোমিটার বাকি রয়েছে আমাদের সেকেন্ড সাইট সিনে, যেটা আমরা কালকে সকাল থেকে সাইট সিনটা শুরু করব। কালকে থাকছে টোটাল 4টে কি 5টা সাইট সিন। কী কী সাইট সিন থাকছে সেটা কালকে নেক্সট পার্টে তোমাদেরকে জানাবো। তো আপাতত আমরা নেক্সট সাইট সিনের যে প্লেসটা রয়েছে তার আগেই কোথাও একটা ক্যাম্পিং করার চেষ্টা করব, কারণ কালকে একদম আর্লি মর্নিং উঠে ফ্রেশ হয়ে ফার্স্ট সাইট সিনটা কমপ্লিট করব। কমপ্লিট করে আমরা তারপরে আস্তে আস্তে সাইট সিন করতে করতে কিন্তু কেওনঝড়ের দিকে রওনা দেব। তো কালকের প্ল্যান কিন্তু এটাই। ঘড়িতে বাজছে এখন প্রায় 8টা ছুঁই ছুঁই, আর আমরা কিন্তু ফাইনালি একটা পেট্রোল পাম্পে স্টে করব বলে একটা জায়গা পেয়েছি। জাস্ট দেখো, ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প পেয়ে গেছি। যদিও বা পেট্রোল পাম্পটা 10:30 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, বাট এনারা আমাদের পারমিশন দিয়েছেন যে পেট্রোল পাম্পের একটা ওই কোনটা করে একটা টেন্ট খাটিয়ে তোমরা সারা রাত কাটাতে পারো। পেট্রোল পাম্প বন্ধ থাকবে, বাট টয়লেটগুলো খোলা থাকবে আমাদের জন্য। তো থ্যাঙ্কস টু ভারত পেট্রোলিয়ামের যিনি ম্যানেজার আছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এখান থেকে সীতাকুণ্ড রয়েছে মাত্র ওই 40 কিলোমিটার্সের কাছাকাছি। আমরা পুরো সীতাকুণ্ডের কাছে গিয়ে ব্যাক করেছি। ওদিক থেকে পরপর পেট্রোল পাম্পগুলো দেখতে দেখতে আসছিলাম কোথায় স্টে করা যায়, বাট কোনোভাবেই কিন্তু পসিবল হয়ে ওঠেনি। অনেকে অনেক কথা বলছে যে স্টে করা যাবে না, আবার অনেকে বলছে যে এখানে কোনো রকম প্যাসেজ নেই। তো বাদ দিলাম সেসব কথা। তো ফাইনালি আমরা ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্পে, দেখো এখানে অলরেডি গাড়ি আমরা রেখে দিয়েছি। এখানে আমার গাড়ি, ওখানে বাপিদার গাড়ি, আর বাপিদা ওখানে বসে পড়েছে। দেখো মানে সত্যি কথা বলছি, প্রচণ্ড ক্লান্ত। মানে সারাদিনের রাইডটা করে এতটা ক্লান্তি অনুভব হচ্ছে যে মানে এখন টেন্ট খাটিয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি। বাট সামনে রয়েছে বাজার, মানে এই সাইডে বাজার পড়বে। তো বাজার থেকে খাবার দাবার কিনে আনবো, যেহেতু পেট্রোল পাম্পে এখানে ছোট্ট মতো পেট্রোল পাম্পে এখানে কোনো রকম ওভেন জ্বালানো যাবে না বা খাবার তৈরি করা যাবে না। তো খাবার কিনে আনবো, কিনে এনে কিন্তু রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকে সকালে ফার্স্ট আওয়ারে উঠেই কিন্তু আমরা চলে যাব সোজা সীতাকুণ্ড ওয়াটারফলস দেখতে। দেন তারপর পরপর সাইট সিনগুলো রয়েছে যেগুলো কালকের ব্লগে তোমাদেরকে বলবো। আর কালকে আমরা সোজা চলে যাচ্ছি এখান থেকে কেওনঝড়। তো চলো আপাতত লাগেজগুলোকে সব খুলি। অলরেডি কিছু কিছু জিনিসগুলো খোলা হয়ে গেছে। খোলা কমপ্লিট করে ট্রেনটা নিয়ে যাব, দেন ট্রেনটা খাটাবো।